এসআইআর হিয়ারিংয়ের ডকুমেন্ট নিয়ে এই মুহূর্তে কিন্তু বড় নির্দেশ দিয়েছেন। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 13টি নথির কথা বলা হয়েছিল সেই 13টি নথির মধ্যে যদি আপনারা ডকুমেন্ট না জমা করেন তাহলে কিন্তু আপনাদের ভোটার লিস্টে আর নাম থাকবে না, ঠিক আছে। তো ধরুন আপনার এসআইআর হিয়ারিংয়ে কিন্তু আপনার নোটিশ এসেছিলো, তো আপনি ডকুমেন্ট কিন্তু আপনাকে ওই 13টি নথির মধ্যেই কিন্তু আপনাকে জমা দিতে হবে। ওই 13টি নথির বাইরে যদি আপনি কোনো ডকুমেন্ট জমা করেন তাহলে কিন্তু আপনার ভোটার লিস্টে কিন্তু আর নাম থাকবে না, অর্থাৎ আপনি একজন ভারতীয় নাগরিক থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন, ঠিক আছে। তো এই এসআইআর হিয়ারিং নিয়ে যে 13টি নথির কথা বলা হয়েছে এবং আপনাদের কি কি কারণে বাদ যাচ্ছে সমস্ত কিছু আমরা দেখে নেব, বা এই বিষয়ে কি নতুন আপডেট এসেছে আজকে তো দেখে নেব আমরা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন তো দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে। কমিশনের খামখেয়ালি আর হয়রানির শিকার হতে হবে ভোটারদের। শুক্রবার রাজ্যের সব জেলাকে কমিশন যে নির্দেশ পাঠিয়েছে তাতে এমনই ইঙ্গিত। জেলাগুলিকে কমিশন বলেছে এখন থেকে কমিশন নির্ধারিত 13টি নথি অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য, ঠিক আছে। তো বুঝতে পারছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু গ্রহণযোগ্য হবে, অর্থাৎ নেওয়া হবে। আর এছাড়া অন্য কোনো নথি ভোটারদের থেকে নেওয়া চলবে না। তো বুঝতে পারছেন যে 13টি নথির কথা বলা হয়েছে ওই 13টি নথির বাইরে কিন্তু অন্য কোনো নথি জমা নেওয়া কিন্তু চলবে না। এখানেই শেষ নয়, ভোটারদের ভোগান্তি বাড়িয়ে কমিশন জানিয়ে দিয়েছে যে ইতিমধ্যে যেসব ভোটার শুনানিতে ওই 13টি নথির বাইরে অন্য কোনো নথি জমা দিয়েছেন তাদের নাম ও তালিকা থেকে বাদ দিতে হবে, ঠিক আছে। দেখুন পরবর্তীতে আরও কী বলেছে বিস্তারিত। আর এটাই উদ্বেগের কারণ কমিশন যেভাবে বাবা মায়ের নামের বানানে ভুল ধরেছে এবং সন্দেহজনক হিসেবে যোগ দিচ্ছে তা লক্ষ লক্ষ ভোটারকে আতঙ্কে ফেলার জন্য যথেষ্ট। কারণ কমিশনের তৈরি করা ছকে এনিমেশন ফর্মে উল্লেখিত ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের আত্মীয় তা প্রমাণে নির্ধারিত 13টি নথি যথেষ্ট নয়। ফলে কোনো ব্যক্তি 13টি নথির একটি জমা দিলেও প্রমাণ করা সম্ভব নয়। কারণ এনিমেশন ফর্মে উল্লেখিত ব্যক্তি তার বাবা অথবা মা, যেমনটা হয়েছে নদিয়ার বাসিন্দার সঙ্গীতা ব্যানার্জির ক্ষেত্রে, ঠিক আছে। কি হয়েছে দেখুন ওনার ক্ষেত্রে 2002 সালে ভোটার তালিকায় তার বাবার নাম লেখা রয়েছে দিলীপ ব্যানার্জি, কিন্তু 2025 সালে ভোটার তালিকা সেটাই হয়ে গিয়েছে দিলীপ কুমার ব্যানার্জি, ঠিক আছে। তাই তিনি সন্দেহজনক ভোটার হিসেবে শুনানি ডাক পেয়েছেন এবং কমিশন নির্ধারিত মাধ্যমিকের সার্টিফিকেট এবং জন্ম শংসাপত্র জমা দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে তার জমা দেওয়া ওই দুটি নথিতেই বাবার নাম দিলীপ কুমার ব্যানার্জি। এখন কীভাবে এই নথিতে কীভাবে প্রমাণ হবে যে ওই দুই ব্যক্তি একই লোক? সেই কারণে কমিশনে এহেন নির্দেশিকার পর ভোটারদের হয়রানির আশঙ্কা আরও বাড়তে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ। শুধু তাই নয়, কমিশন নির্ধারিত নথি নেই অথচ 2002 সালের তালিকা থাকা ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের বাবা মা তার প্রমাণে অনেকে কিন্তু আদালতে হলফনামা, শিক্ষা সংসদ থেকে প্রাপ্ত 8ম শ্রেণীর পাশের মতো নথিও কিন্তু জমা দিয়েছেন। তো বুঝতে পারছেন এই যে নামের প্রমাণ করে এই যে আপনি যে একই ব্যক্তি তার প্রমাণ করার জন্য অনেকে কিন্তু মানে কোর্ট থেকে কিন্তু এফিডেভিট দিচ্ছে বা অনেকে কিন্তু 8ম শ্রেণীর পাশে সার্টিফিকেট জমা দিচ্ছে। তো এখন কমিশনের এই নথির ফতোয়ার জেরে তাদের নাম কিন্তু বাদ যাবে বলে মনে করা হচ্ছে। আপনারা জানেন যে নির্বাচন কমিশন কিন্তু তার আগে কিন্তু যে 13টি নথি কথা কিন্তু বারবার উল্লেখ করে দিয়েছে, সেই 13টি নথি কিন্তু আপনাকে লাগবে, যে কোনো একটি কিন্তু আপনাকে মানে লাগবে। দেখুন পরবর্তী পেজে আরও কী বলা হয়েছে। আরও উদ্বেগের বিষয় হলো এর আগে সন্দেহজনক ভোটারদের ক্ষেত্রে নথি সংগ্রহের ব্যাপারে ইআরতে কোনো স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি না। ইআরতে একাধিক সংগঠনের তরফে এ ব্যাপারে একাধিক চিঠি পাঠানো হলেও কমিশন কোনো উত্তর দেয়নি বলে অভিযোগ। এসআইআর নির্দেশিকা জারি করার সময় যে নথি জমা দেওয়ার কথা বলা হয়েছিল তা আনম্যাপড ভোটারদের ক্ষেত্রে প্রযোজ্য ধরে শুনানি কাজ করেছেন। ইআরও কিন্তু খসড়া তালিকা প্রকাশে কয়েক সপ্তাহ আগে একটি রহস্যজনক এআই সফটওয়্যার কাজে লাগিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি চিহ্নিত করে কমিশন সেক্ষেত্রে কিন্তু 13টি নথি প্রযোজ্য এমনই কিন্তু লিখিত নির্দেশিকা তাদের দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ইআরওরা। ফলে সাধারণ ভোটারকে কেন বারবার কমিশনের খামখেয়ালি শিকার হতে হবে? এখন সেটাই লাখ টাকার প্রশ্ন, ঠিক আছে, ভোটেরও প্রশ্ন হতে পারে। তো বিষয়টা আপনারা বুঝতেই পারছেন যে আপনারা যদি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 13টি নথির কথা বলা হয়েছিল সেই 13টি নথির মধ্যে যদি আপনারা জমা দিয়ে থাকেন তাহলে ঠিক আছে, আর যদি জমা না দেন, ধরুন আপনার এসআর হিয়ারিংয়ের নাম বা নোটিশ এসেছিলো, সেক্ষেত্রে আপনি গিয়ে অন্য কোনো যে 13টি নথির কথা বলা হয়েছিল ওই 13টি নথির বাদ দিয়ে আপনি অন্য কোনো ডকুমেন্ট জমা দিয়েছেন তাহলে কিন্তু আপনার ভোটার লিস্টে আর নাম থাকবে না, সে নাম কিন্তু বাদ যাবে। তো তার জন্য আপনারা
যে সরকারি গাইডলাইন অনুযায়ী যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টগুলি আপনারা অবশ্যই জমা দেবেন, আপনাদের বিএলওর সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে। তো এই এসআইআর নিয়ে আজকে এই ছোট্ট আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।